নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের রাজনৈতিক ইতিহাসের এমন দুটো অবিশ্বাস্য নির্বাচনী ভূমিকম্প নিয়ে কথা বলতে চলেছি, যা আক্ষরিক অর্থেই গোটা দেশকে চমকে দিয়েছে। আমরা ডেটা আর সিস্টেমের গভীরে গিয়ে দেখব ঠিক কীভাবে যুগের পর যুগ ধরে ক্ষমতায় থাকা বাঘা বাঘা নেতারা নিজেদের খাস তালুকেই হেরে বসলেন। এই আলোচনাটা কিন্তু শুধু কে হারল আর কে জিতল তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা হলো সিস্টেমের পতন আর গ্রাউন্ড রিয়ালিটিকে ইগনোর করার এক চরম পরিণতি। ঠিক আছে, চলুন দেখিনি আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের এই বিশ্লেষণটি মূলত দুটো রাজ্যের গল্প, পূর্বের পশ্চিমবঙ্গ আর দক্ষিণের তামিলনাড়ু। প্রথমে থাকছে দি আনথিঙ্কেবল ইলেকশন শকস, এরপর দ্য বেঙ্গল ব্রেকডাউন, তারপর দ্য তামিলনাড়ু ডিসরাপশন এবং শেষে আ ফ্র্যাকচার্ড পলিটিক্যাল ফিউচার। চলুন সোজা আলোচনায় ঢোকা যাক। শুরুতেই আমাদের প্রথম পর্ব, দি আনথিঙ্কেবল ইলেকশন শকস। কিভাবে দীর্ঘদিনের শাসকরা নিজেদের শক্ত ঘাঁটিতেই হেরে বসলেন। রাজনীতির ময়দানে কিছু ঘটনা এত অপ্রত্যাশিত হয় যে সব হিসেব-নিকেশ নিমেষে পাল্টে যায়। একবার এখানকার কন্ট্রাস্টটা ভাবুন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ভবানীপুরে হেরে গেলেন এমন একটা দলের কাছে যারা কিনা ২০১৬ সালের নির্বাচনে ওই রাজ্যে জিতেছিল মাত্র ৩টে আসন। কোনোভাবেই বিশ্বাস হয়? অন্যদিকে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন হেরে গেলেন এমন একজন সুপারস্টারের কাছে যার রাজনৈতিক দলটা মাত্র ২ বছর আগেও অস্তিত্বেই ছিল না। এই দুটো ঘটনাই আমাদের ভাবতে বাধ্য করে স্ক্রিনের আড়ালে আসলে ঠিক কী চলছিল। এবার আমাদের দ্বিতীয় পর্ব, দ্য বেঙ্গল ব্রেকডাউন, স্ক্যামস অ্যান্ড সিস্টেমিক ডিকে, অর্থাৎ দুর্নীতি ও সিস্টেমের পতন। চলুন প্রথমে পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়া যাক। কিভাবে একটা শক্তিশালী প্রশাসন ধীরে ধীরে দুর্নীতির জালে জড়িয়ে পড়ল এবং প্রতিষ্ঠান বিরোধী এক বিশাল ক্ষোভের জন্ম দিল, সেটা একটু গভীরে গিয়ে দেখা দরকার। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই বিশাল অঙ্কের সংখ্যাটা ২১.৯০ কোটি টাকা। ভাবা যায় ২০২২ সালের জুলাই মাসে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠ সহযোগীর ফ্ল্যাটে হানা দিয়ে আলমারির ভেতর থেকে এই বিপুল পরিমাণ ক্যাশ উদ্ধার করে। আর সবচেয়ে বড় কথা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা একটা বিশাল সেন্ট্রালাইজড শিক্ষক নিয়োগ দুর্নীতির একটা ছোট অংশ মাত্র। যোগ্যতার বদলে স্রেফ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছিল, এমনকি টাকা দিলে প্রার্থীদের রিপোর্ট কার্ডের নম্বর পর্যন্ত জালিয়াতি করে বদলে দেওয়া হচ্ছিল। কিন্তু শুধু তো দুর্নীতি নয়, পরপর বেশ কিছু মর্মান্তিক ঘটনা সাধারণ মানুষের বিশ্বাসটাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। ২০১৬ সালে কলকাতার ব্যস্ত বড়বাজারে নির্মীয়মান বিবেকানন্দ ফ্লাইওভার ভেঙে পড়ে ২৬ জনের মৃত্যু হয়। তদন্তে দেখা যায় ব্যবহৃত স্টিল কোয়ালিটি টেস্টেই ফেল করেছিল। এরপর আসে ২০২৪ সালে সেই ভয়াবহ আরজি কর মেডিকেল কলেজ ট্র্যাজেডি, যেখানে খোদ শাসক দলের নেতাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগ ওঠে। আর এর সাথে যোগ করুন সন্দেশখালির মতো জায়গায় বছরের পর বছর ধরে চলা জমি দখল এবং পরিকল্পিত শোষণের ঘটনা। মানুষের মনে একটা গভীর ক্ষোভ জমতে শুরু করেছিল। এই পুরো পরিস্থিতিটা বুঝতে হলে রাষ্ট্রবিজ্ঞানী দ্বৈপায়ন ভট্টাচার্যের দেওয়া একটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে, যাকে বলা হচ্ছে পার্টি সোসাইটি বা দলীয় সমাজ। জিনিসটা অনেকটা এরকম, সমাজ এখন আর জাতপাত বা ধর্মের ভিত্তিতে চলছে না। আপনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত তার উপর নির্ভর করছে আপনি কি সুযোগ সুবিধা পাবেন। শহরে যেমন দলের স্থানীয় কর্মীরা সিন্ডিকেট বানিয়ে ঠিক করে দেয় কে ব্যবসা করবে বা কোথা থেকে মেটেরিয়াল কিনবে, গ্রামে আবার সেটারই রূপ হল কাটমানি। একটা সাধারণ ফ্রি টয়লেট পেতে হলেও স্থানীয় নেতাদের কমিশন দিতে হতো। রাজনৈতিক সহিংসতা যেন দৈনন্দিন জীবনের একটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আর এই রাজনৈতিক কালচারের সরাসরি ইম্প্যাক্ট পড়ে রাজ্যের অর্থনীতির উপর। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কলকাতার রাজারহাটে ইনফোসিস ৭৫ কোটি টাকা দিয়ে ৫০ একরের একটা জমি কিনেছিল, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই সেটাকে স্পেশাল ইকোনমিক জোন বা SEZ-এর মর্যাদা দিতে রাজি হয়নি। রেজাল্ট, ওই জমিটা টানা ৮ বছর ধরে খালি পড়ে থাকে। এদিকে কর্ণাটক বা মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো একের পর এক বড় বিনিয়োগ আর IT জব লুফে নিচ্ছিল, আর বাংলা অর্থনৈতিকভাবে ক্রমশ পিছিয়ে পড়ছিল। এই বেহাল অর্থনীতির একটা খুব স্পষ্ট ছবি আমরা দেখতে পাই মজুরির এই বিশাল পার্থক্যের মধ্যে।
বাংলার মুর্শিদাবাদে একজন শ্রমিক সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে পান 200 থেকে 400 টাকা। অথচ সেই একই লোক যদি কেরালায় যান, সেখানে তিনি প্রায় 1000 টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। আশ্চর্যের কিছু নেই যে কেরালার 25 লক্ষ পরিযায়ী শ্রমিকের মধ্যে প্রায় 5 লক্ষ শ্রমিকই যাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে। স্রেফ একটু ভালোভাবে বাঁচার তাগিদে 3000 কিলোমিটার পাড়ি দিচ্ছেন তারা। এর ঠিক পরপরই নির্বাচনের আগে ঘটে যায় আরেকটা বড় ঘটনা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় প্রায় 25 লক্ষ ভোটারের নাম বাতিল বা রেড ফ্ল্যাগ করে দেওয়া হয়। পুরনো নথিপত্রে ডিজিটাইজেশন বা নামের বানানে সামান্য ভুলের কারণে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে হয়। নির্বাচনে এর গাণিতিক প্রভাব ঠিক কতটা ছিল তা নিয়ে তর্ক হতেই পারে, কিন্তু একেবারে ভোটের আগে এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার বিষয়টা নির্বাচনী প্রক্রিয়াটাকেই একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। এবার চলে আসি আমাদের তৃতীয় পর্বে, দ্য তামিলনাড়ু ডিসরাপশন, কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি ও সুপারস্টারের উত্থান। চলুন ভারতের ম্যাপের একেবারে দক্ষিণ দিকে চোখ ফেরানো যাক। সেখানে কিন্তু তৈরি হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটা রাজনৈতিক অস্থিরতা। তামিলনাড়ুর গল্পটা কিন্তু একটা অদ্ভুত স্ববিরোধিতার গল্প। রাজ্যের জিডিপি গ্রোথ রেট চমৎকার 16%, তারা $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু এই দারুণ সব পরিসংখ্যানের ঠিক উল্টোপিঠে লুকিয়ে আছে এক অন্ধকার সত্যি: কর্মসংস্থান। রাজ্যের শিক্ষিত তরুণদের মধ্যে মাত্র 33.3%, অর্থাৎ প্রতি 3 জনে মাত্র একজন কোনো মতে একটা চাকরি জোগাড় করতে পেরেছে। বাকি প্রায় 67% শিক্ষিত তরুণী পুরোপুরি বেকার। এই বেকারত্ব থেকেই তৈরি হয় সমৃদ্ধির একটা বিশাল মরীচিকা। রাজ্যে অ্যাপেলের মতো বড় বড় কোম্পানির কারখানা হচ্ছে ঠিকই, কিন্তু তৃণমূল স্তরে সাধারণ ঘরে তরুণদের জন্য সেগুলো কোনো কাজের সুযোগই তৈরি করতে পারছে না। ম্যাক্রো ইকোনমি বা বড় পরিসরে অর্থনীতি যতই ভালো দেখাক না কেন, যুব সমাজ যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে, তাহলে শুধু উন্নয়নের পরিসংখ্যান দিয়ে তো আর মানুষের পেট ভরে না। আর ঠিক এই হতাশার জায়গা থেকেই জন্ম নেয় এক নতুন চ্যালেঞ্জারের। চলুন টাইমলাইনটা একটু দেখে নিই, কিভাবে পুরো ব্যাপারটা বিল্ড আপ হলো। সুপারস্টার থালাপাতি বিজয় কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে রাজনীতিতে আসেননি। এটা ছিল তার 20 বছরের একটা মাস্টার প্ল্যান। 2004 সালে গিল্লি আর তারপর থালাইভার মতো সিনেমার মাধ্যমে তিনি খুব সুকৌশলে নিজেকে সাধারণ মানুষের একজন হিসাবে তুলে ধরেন। এরপর 2009 সালে নিজের ফ্যান ক্লাবগুলোকে একত্রিত করেন। 2021 সালে গ্রামীণ নির্বাচনে তারা বিপুল সাফল্য পায়, আর শেষমেশ 2024 সালে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল টিভিকে লঞ্চ হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হল, বিজয় শুধু নিজের সেলিব্রিটি ইমেজের ওপর ভরসা করে বসে থাকেননি। তিনি অত্যন্ত প্ল্যান করে ফ্যান ক্লাবগুলোকে ভিএমআই নামের একটা সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠনে পরিণত করেছিলেন। তাদের নিজস্ব স্টুডেন্ট উইং, ইউথ উইং, ডিস্ট্রিক্ট হেড সব তৈরি ছিল। সাইক্লোন থানের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় তার এই ক্যাডাররাই কিন্তু রীতিমতো একটা শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকারের মতো কাজ করেছিল। তামিল রাজনীতি এমনিতেই জনকল্যাণমূলক পলিসির জন্য বিখ্যাত, কিন্তু বিজয় এসে পুরনো দলগুলোকে তাদের নিজেদের খেলাতে মাত দেওয়ার চেষ্টা করলেন। তিনি একেবারে সুপারচার্জড সব প্রতিশ্রুতি দিলেন। বেকারদের জন্য মাসে 4000 টাকা, শিক্ষায় 20 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি লোন, আইটি গ্র্যাজুয়েটদের জন্য মাসে 8000 টাকার পেড ইন্টার্নশিপ, আর স্থানীয় তামিলদের জন্য চাকরিতে 75% সংরক্ষণের মতো বিশাল সব প্রতিশ্রুতি। এর পাশাপাশি আরেকটা বড় ফ্যাক্টর ছিল, তামিলনাড়ুতে প্রায় 15 লক্ষ ফার্স্ট টাইম বা নতুন ভোটার ছিল। এই তরুণ প্রজন্ম ছোটবেলা থেকেই বিজয়ের অন্ধ ভক্ত। এরাই গ্রামে গ্রামে ঘুরে নিজেদের পরিবার এবং বয়স্কদের বোঝাতে শুরু করল যে এবার বদলের সময় এসেছে। দশকের পর দশক ধরে ডিএমকে বা এআইএডিএমকে ভোট দেওয়ার যে একটা পারিবারিক ঐতিহ্য চলে আসছিল, এই তরুণরা সেই গভীর শিকড়টাকেই উপড়ে ফেলতে সক্ষম হল। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি, অ ফ্র্যাকচার্ড পলিটিক্যাল ফিউচার, দি ওভারআর্চিং লেসন। বাংলা আর তামিলনাড়ুর এই অদ্ভুত রাজনৈতিক পট পরিবর্তন আমাদের আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে অনেক কিছু ভাবতে বাধ্য করছে। সুতরাং পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা উঠে আসছে তা হল অবাধ ক্ষমতার চরম মূল্য। বাংলার ক্ষেত্রে দীর্ঘদিনের ঐতিহাসিক আধিপত্য বলুন, কিংবা তামিলনাড়ুর ক্ষেত্রে হাই জিডিপি, কোনো কিছুই কিন্তু শাসক দলকে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী ক্ষোভ থেকে বাঁচাতে পারেনি।
দুর্নীতি, বেকারত্ব আর সাধারণ মানুষের নিরাপত্তার মতো গ্রাউন্ড রিয়েলিটিকে ইগনোর করলে যে পতন একেবারে অনিবার্য, এই নির্বাচনগুলো কিন্তু সেটারই সবচেয়ে বড় প্রমাণ। তবে এত সবকিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তামিলনাড়ুতে সুপারস্টার বিজয় এত সাফল্যের পরেও একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু অর্জন করতে পারেননি। তাহলে এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী চেয়ারে বসার জন্য থালাপতি বিজয়কে শেষ পর্যন্ত কার হাত ধরতে হবে? তামিল রাজনীতির এই নতুন অধ্যায়ে তার পরবর্তী চমকটা ঠিক কী হতে চলেছে? এই প্রশ্নটাই বরং আজ ভাবনার জন্য রেখে দেওয়া হলো। আজকের এই বিশ্লেষণটি সাথে থেকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।